নমস্কার। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 449তম দিনের পর্ব এবং প্রতিদিনের মতন এই সুন্দর সকালবেলায় আমরা ভগবানের স্মরণ মনন এবং প্রার্থনায় ব্রতী হই। আজ প্রমোদা দাস মিত্র রচিত শ্রীরামকৃষ্ণের বন্দনা একটি স্তোত্রের মধ্যে দিয়ে 449তম পর্বের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের শুরু। এবং আস্তে আস্তে আমরা এই করোনা মহামারী থেকে হয়তো নিউ নর্মাল লাইফে প্রবেশ করছি। আমাদের কলেজ জীবন শুরু হচ্ছে, সেখানে যেতে হচ্ছে। ভগবানের কাছে আমরা সকলে প্রার্থনা করি আমরা সকলে সুস্থ থাকি, নিরোগ থাকি এবং এই যে দীর্ঘ 449তম দিন ধরে আধ্যাত্মিক স্মরণ মনন হচ্ছে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমাদের মনের রসদ খানিকটা হলেও হয়তো পাওয়া গেছে। অনেক দিকের তথ্য আজও উন্মোচন হয়তো হয়নি, অনেক গবেষণা বাকি রয়ে যাচ্ছে বা হয়তো সবটা অনুধ্যান করা সম্ভবও হয়নি, কিন্তু তবুও যেটুকু ভগবান এই ক্ষুদ্র সামর্থ্যে কৃপা করে করিয়ে নিয়েছেন তার জন্য তাকে আন্তরিক প্রার্থনা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বারবার প্রণাম নিবেদন করছি। আপনাদেরকে অনুপ্রেরণা যে এভাবে আমাদের দিয়েছেন তার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে চিরকালের জন্য চিরজীবন কৃতজ্ঞ রইলাম এবং সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। 449তম পর্বের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমাদের কলেজের অধ্যাপনার জীবন শুরু হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই মুহূর্তে হয়তো আমাদের একটু যেতেও হচ্ছে কলেজে, একটু কাজের বিস্তার পরিধি বেড়ে যাচ্ছে। যাই হোক, তবু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের স্মরণে যে প্রণাম মন্ত্রটি প্রমোদা দাস মিত্র রচনা করছেন সেইটির একেবারে শেষ পর্বে বলা হচ্ছে, বন্দে জগদ্বীজমখণ্ডমেকং বন্দে সুরসেবিত পাদপীঠম বন্দে ভবিষং ভবরগবৈদ্যং তমেব বন্দে ভুবি রামকৃষ্ণ। অর্থাৎ জগতের কারণ অখণ্ড একমাত্র সত্তাকে বন্দনা করি। দেবতাগণ যাঁর পাদপীঠের সেবা করেছিলেন তাঁকে বন্দনা করি। যিনি এই বিশ্বের নিয়ন্তা এবং ভবরোগ বৈদ্য তাঁকেই বন্দনা করি। তিনি শ্রীরামকৃষ্ণ রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন এবং আজকের দিনটি একটি অন্যতম দিন এবং সেই দিনের প্রসঙ্গে আমরা একটুখানি শুধু স্মরণ করি যে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর ইংল্যান্ডের লন্ডন টাইমস একটি সুন্দর কথা বা সুন্দর মন্তব্য করেছিলেন। তারা বলেছিলেন, নো কান্ট্রি আদার দ্যান ইন্ডিয়া, নো রিলিজিয়ান আদার দ্যান হিন্দু রিলিজিয়ান কুড হ্যাভ প্রডিউসড এ গান্ধী। মহাত্মা গান্ধী ভারতীয় সভ্যতা এবং হিন্দু ধর্মের এক উজ্জ্বল রত্ন ছিলেন এবং পৃথিবীর সভ্যতার ভাণ্ডারে তার সবথেকে উল্লেখযোগ্য দান আদর্শ জীবন। এবং তার বাণীটি ছিল, আই ফিল হিম পারভেড এভরি ফাইবার অফ মাই বিইং। অর্থাৎ ধর্ম বলতে তিনি আচার বুঝতেন না, তিনি বলতেন এক সত্যকে অনুভব করা এবং ঈশ্বরের জন্যে উপলব্ধি। বারবার প্রার্থনার অর্থ সম্পর্কে তিনি বলেছিলেন, প্রার্থনার অর্থ হৃদয়ের অনুসন্ধান এবং তাঁর সাহায্য ছাড়া আমরা যে অসহায়, প্রার্থনায় আমরা সেই কথাই স্মরণ করি। প্রার্থনা নম্র হতে, শুদ্ধ হতে এবং আত্মানুসন্ধান করতে বলে। অর্থাৎ প্রার্থনা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা ভগবানের রাজ্যে বড্ড অসহায়। আমরা মানুষের কাছে অনেক দাপাদাপি করতে পারি, লাফালাফি করতে পারি এবং সেটাও অবশ্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বয়স পর্যন্ত, কিন্তু তারপর সেই তার চরণে আমাদের যেতে হয়। সেজন্য ঈশ্বর সমুদ্রের মতন অসীম আর মানুষ এক বিন্দু জলের মতন ক্ষুদ্র। বারবার এই প্রার্থনার দ্বারা তার জীবন লাভবান হয়েছিল। তিনি বলতেন, প্রেয়ার হ্যাজ সেভড মাই লাইফ, উইদাউট ইট আই শুড হ্যাভ বিন এ লুনাটিক লং এগো। অর্থাৎ আমি পাগল হয়ে যেতাম যদি প্রার্থনা না করতাম। এবং প্রার্থনার মধ্যে অন্তরের সুপ্ত দেবতাকেই
তিনি জাগাতে চেয়েছিলেন। সেই মহাত্মা গান্ধীজির উদ্দেশ্যেও আজকে আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এবং যেহেতু 449তম দিনের পর্ব, আপনারা লক্ষ্য করে দেখবেন 440 থেকে মোটামুটি আমরা 441 পর্ব থেকে মোটামুটি আমরা ঠাকুরমা স্বামীজি কেন্দ্রিক আলোচনা রাখার চেষ্টা করেছে। মাত্র মাঝে তিথি পুজো এবং কিছু বিশেষ দিন স্মরণ মননে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং জগজ্জননী শ্রী শ্রী মায়ের প্রসঙ্গ এসেছে। তাই 449তম দিনের এই বিশেষ পুণ্য দিনে আমরা শ্রীরামকৃষ্ণ বিগ্রহের রূপকার গোপেশ্বর পালকে নিয়ে স্মরণ করব। আমরা বেলুড় মঠ যাই, জগদ্দান যাই, কামারপুকুর যাই এবং সেখানে গেলেই আমরা আমাদের প্রাণের প্রিয় ধনকে খুঁজে পাই। আমাদের প্রাণের চেয়ে প্রিয় সেই প্রিয় মানুষকে আমরা দেখতে পাই, তিনি মন্দিরের বিগ্রহ রূপে রয়েছেন। সেই বিগ্রহর যে রূপকার সেই গোপেশ্বর পাল, সেই গোপেশ্বর পালের পুণ্য জীবন কথা স্মরণ মননে আজকের ভগবান শ্রীরামকৃষ্ণ চরণে 449তম পর্বের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার পুষ্পাঞ্জলি নিবেদিত হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার করুণায় আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান সম্প্রচার করতে পারছি। স্বামী বিবেকানন্দের ইচ্ছা ছিল যে গঙ্গা তীরে একটা উপযুক্ত স্থানে সুরম্ভ প্রস্তর নির্মিত মন্দির তৈরি করার এবং সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা এবং তাঁর পুত দেহাবশেষ সুরক্ষিত করা। এবং সেই জন্যই স্বামীজি বেলুড় মঠের জমি কেনার পর 1898 খ্রিস্টাব্দে একদিন গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে বিজ্ঞান মহারাজকে, অর্থাৎ যিনি ইঞ্জিনিয়ার, পূর্ব আশ্রমে তার নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত ইঞ্জিনিয়ার, তাকে ডেকে এই ভাবী মন্দিরটার স্থান নির্দেশ করেন এবং মন্দির সম্পর্কে তার চিন্তা এবং পরিকল্পনাটাও ব্যাখ্যা করেছিলেন। তারপর স্বামীজি বিজ্ঞানানন্দজিকে মন্দিরের একটা নকশাও তৈরি করতে নির্দেশ দেন এবং বলেন, এই দেহটা থাকবে না ততদিনে, কিন্তু আমি ওপর থেকে দেখব। স্বামীজি একেবারে শিবাবতার, স্বয়ং অখণ্ডের ঋষি, তাঁরা তো যা বলবেন তাই হবে। স্বামীজির এই নির্দেশে এবং তাঁরই বর্ণনা অনুসারে বিজ্ঞান মহারাজ শ্রীরামকৃষ্ণ মন্দিরের নকশা প্রস্তুত করেন এবং স্বামীজি অনুমোদন করেন। স্বামীজির দেহাবসানের পর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, রূপান্তরিত করার জন্য যিনি এগিয়েছিলেন তিনি পূজ্যপাদ স্বামী শিবানন্দজি মহারাজ। কিন্তু 1929 খ্রিস্টাব্দের 13ই মার্চ শ্রীরামকৃষ্ণ মন্দিরের শিলান্যাস তিনি করেন ঠাকুরেরই জন্মতিথিতে। কিন্তু মন্দির নির্মাণের সম্ভাবনা তখনও ছিল কল্পনাতীত, কারণ ছিল প্রচুর অর্থের। তাই ভিত্তি প্রতিষ্ঠার পর অপেক্ষা করতে হয়েছিল আরও কয়েকটি বছর। প্রায় 5 বছর পর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এরকম প্রস্তাব আসে এবং 1934 খ্রিস্টাব্দে প্রভিডেন্সের বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী অখিলানন্দজি নীরদ মহারাজ খবর পাঠান যে তাঁর এক শিষ্যা মিস হেলেন এফ রুবেল তিনি মন্দির তৈরির জন্য অর্থের বৃহত্তম অংশটি দেবেন। সেই সময় শিবানন্দজি আর স্থূল শরীরে ছিলেন না, ফলে বিজ্ঞান মহারাজকেই স্বামীজির এই স্বপ্নকে রূপদান করার জন্য এগিয়ে আসতে হয়েছিল। অর্থাৎ স্বামীজির যে মূল মন্দির সেটি যেমন বিদেশিনীদের অর্থে হয়েছিল, তেমনি ঠাকুরের মন্দিরও কিন্তু এই বিদেশিনী শিষ্যাদেরই মূল অর্থে মিস হেলেন এফ রুবেল। স্বামী অখিলানন্দজির এই প্রস্তাবটি গৃহীত হয় এবং 1929 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দজি মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেন এবং মন্দিরের স্থান কিছুটা পরিবর্তিত হওয়ার পর 1935 খ্রিস্টাব্দের 16ই জুলাই গুরু পূর্ণিমার দিন সেখানে আবার তাম্র ফলক স্থাপন করা হয়। অর্থাৎ প্রথম যে জায়গাটা হয়েছিল, বর্তমান যেখানে মন্দির আছে শ্রীরামকৃষ্ণ মন্দির, সেই জায়গা থেকে কিন্তু বর্তমান জায়গা এক জায়গা না। অর্থাৎ প্রথম যেখানে হয়েছিল সেটা একটা একটু দূরে ডান দিকে যেখানে বাগান আছে সেইখানে ছিল, তারপরে একটু শিফটিং হয় এবং সেখানে ওই তাম্র ফলক আছে। ঠাকুরের গর্ভমন্দিরের নিচে এমন একটি সুন্দর তাম্র ফলকে খোদিত করা আছে যে কোনো দিন যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, ওই তাম্র ফলক দেখে ভূবিজ্ঞানীরা পরবর্তীকালে ভূতাত্ত্বিকরা গবেষণা করে বুঝতে পেরে যাবেন যে এখানে
ঠাকুরের সেই সর্বধর্ম সমন্বয়ের মূল মন্দিরটি, এবং সেখানেই বেলুড় মঠের সমস্ত কার্যকলাপ হয়েছিল, যদি কখনো হয়। সেই মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির ইঞ্জিনিয়ার গোপেন্দ্র কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে এই সমগ্র মন্দিরটি নির্মিত হয়। অতঃপর 1938 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি অর্থাৎ বাংলা বঙ্গাব্দের 1344-এর 30শে পৌষ মকর সংক্রান্তির দিন বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছিলেন এবং স্বামী বিজ্ঞানানন্দজি। এবং সেই সময় কিন্তু বিদেশ থেকে মিস হেলেন এফ রুবেল এবং মিসেস অ্যানা উডস্টার এরা এসেছিলেন, এবং তৎকালীন যুগের সংবাদপত্রে লেখা হয়েছিল যে এই দুই মহিলার উপস্থিতি, এবং তারা এই মন্দিরের জন্য 6 লক্ষ টাকা প্রণামী দিয়েছিলেন। এবং সেই সময় মন্দির হওয়ার সাথে সাথেই ঠাকুরের মূর্তির রূপকার হিসাবে কিন্তু জি পাল বা গোপেশ্বর পালের নামও প্রকাশিত হয়েছিল। দক্ষিণেশ্বরের বিষ্ণু মন্দিরের বারান্দায় সমাধিমগ্ন অবস্থায় ঠাকুরের যে আলোকচিত্র আমরা দেখতে পাই, সেইটির অবিকল রূপারোপ করেছিলেন ভাস্কর গোপেশ্বর পাল। এই মন্দিরের ইতিহাসে যেমন স্বামী বিজ্ঞানানন্দজি এবং গোপেশ্বর পালের নাম রয়েছে, তেমনি রয়েছে আরেকজন বিখ্যাত শিল্পী, তিনি শিল্পাচার্য নন্দলাল বসু। নন্দলাল বিগ্রহের বেদী এবং চন্দ্রাতপের নকশা তৈরি করে দিয়েছিলেন, ডমরু আকৃতির চতুষ্কোণ, এবং বেদীর সম্মুখে যে ব্রাহ্মী হংস আমরা দেখতে পাই এবং তার উপর যে বিরাট প্রস্ফুটিত পদ্মের ওপর ঠাকুরের ধ্যানস্থ মর্মর মূর্তি, এটি কিন্তু নন্দলাল সব করে দিয়েছিলেন। এবং 30শে পৌষ বেদীর ওপরেই আত্মা নামের কৌটো স্থাপন করা হয় এবং পরে পূজা ভোগ এবং আরতি করা হয়েছিল। স্বামী বিজ্ঞানানন্দজি সমস্তটি করে নিজের কক্ষে ফিরলেন এবং তারপর তিনি বললেন, স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি ওপর থেকে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নূতন মন্দিরে বসেছেন। কিছুক্ষণ পরে তিনি বললেন, এবার আমার কাজ শেষ। স্বামীজি আমার উপর যে কাজের ভার দিয়েছিলেন সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল। এবং গঙ্গার পশ্চিম তীরে বেলুড় মঠের নিজস্ব জমিতে শ্রীরামকৃষ্ণ মন্দিরে একদিকে যেমন স্বামীজির এই স্বপ্ন লালিত বাস্তব রূপটি দানা বাঁধল, তেমনি বিজ্ঞানানন্দের স্থাপত্য এবং ভাস্কর্য চিন্তার এক অপূর্ব দৃষ্টান্ত সারা জগৎ দেখল। অর্থাৎ একদিকে যেমন স্বপ্ন আর একদিকে ক্রিয়েটিভিটি, একটা ড্রিম আর একটা ক্রিয়েটিভিটি, এটা যেন মিলে গেল। এবং সেই অক্ষয় কীর্তি তাঁর, সেই অক্ষয় কীর্তি, এবং সেই অক্ষয় কীর্তি কি না এই গোপেশ্বর পাল। কারণ তাঁর এই যে বিগ্রহ সেটি যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষের যে অর্চনা আরাধনা মানুষ করছে, তাদের হৃদয় মন্দিরে তারা সেই বিগ্রহকে যেন বসিয়ে নিচ্ছেন, এবং তাঁর উপকার কিন্তু গোপেশ্বর পাল। এই গোপেশ্বর পালের পুত্র ভাস্কর সিদ্ধেশ্বর পাল তিনি আমাদের যে সূত্র জানিয়েছেন সেই লেখায় পাওয়া যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মূর্তি গড়ার জন্য মনের মতন ভাস্কর খুঁজে না পেয়ে বেলুড় মঠের কয়েকজন সন্ন্যাসী গিয়েছিলেন এই গোপেশ্বরের কাছে। বাগবাজারের পশুপতি বসুর পুত্র কালী বসু তাদেরকে নিয়ে গিয়েছিলেন, এবং গোপেশ্বরের কাছে যাওয়ার আগে তারা শ্রীরামকৃষ্ণের মূর্তি গড়ার দায়িত্ব দিয়েছিলেন একাধিক ভাস্করকে, কিন্তু কোনোটাই তাদের পছন্দ হয়নি। মঠ থেকে যে সন্ন্যাসীরা গিয়েছিলেন গোপেশ্বরের কাছে তাদের মধ্যে ছিলেন সনত মহারাজ স্বামী প্রবোধানন্দ, তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য, এবং সেই কথাটাই তার মনে আছে এই সিদ্ধেশ্বর পালের। মূর্তি গড়ার সময় তিনি সবচেয়ে বেশি যাতায়াত করেছিলেন, তিনি অর্থাৎ এই স্বামী প্রবোধানন্দ সনত মহারাজ গোপেশ্বর পালের স্টুডিওতে। এবং গোপেশ্বর পাল সন্ন্যাসীদের বলেছিলেন, এখন পারিশ্রমিক দিতে হবে না আপনাদের, আগে আমি একটা মডেল করি, সেটি আপনারা দেখুন, যদি ভালো লাগে তখন মূর্তি গড়ার পাকা কথা হবে। তবে আপনাদের অনুরোধ করব একটি ছবির জন্য, সমাধিস্থ হয়ে যাওয়ার যে ফটোর অনুসরণে গড়ে দিতে হবে মূর্তি, সেই ছবির একটা এনলার্জমেন্ট পাঠিয়ে দেবেন আমাকে, এইটি গোপেশ্বর বলেছিলেন। এরপর বেলুড় মঠ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ঠাকুরের সেই সুপরিচিত আলোকচিত্রের এনলার্জমেন্ট, এবং এই ছবিটি ছাড়াও গোপেশ্বর নিজেও জোগাড় করেছিলেন আরও কয়েকটি ছবি, এবং সেই ছবিটির সাহায্যেই তিনি প্রাথমিক মূর্তি গড়েছিলেন। এবং সেই মূর্তিটি সন্ন্যাসীদের পছন্দ হওয়ার সাথে সাথেই আসল মূর্তি তৈরি হলো। ইটালিয়ান শ্বেত পাথরের খোদাই
করে মূর্তিটি গড়ে তুলেছিলেন এই গোপেশ্বর। ভারতের প্রাচীন ভাস্কর্য কলায় দেবদেবীর মূর্তিকে যে ধরনের প্রস্ফুটিত পদ্মের ওপর স্থাপন করা হতো, এটা কালচার, ঠিক সেই রকমই একটি পদ্মের ওপর ঠাকুরেরও এই সমাধিস্থ মূর্তিটিকে রাখা হয়। এবং এই সূত্রেই আমরা জানতে পাচ্ছি যে 1894 খ্রিস্টাব্দে, কিংবা কেউ কেউ বলছেন 1892, কৃষ্ণনগরের ঘূর্ণি বলে একটা জায়গা আছে কৃষ্ণনগরে, সেখানেই এই গোপেশ্বর পালের জন্ম। পিতা বিনোদ বিহারী এবং মাতা কুসুম কুমারী দেবীর 3 পুত্রের মধ্যেই গোপেশ্বর পাল ছিলেন সর্বকনিষ্ঠ, এবং তিনি নিতান্ত বালক বয়সেই বাবা মাকে হারিয়ে তিনি তার মাতুল সতীশচন্দ্র পালের কাছে ছেলেবেলাটা কাটান, এবং সেই মাতুল গৃহ ছিল বাংলার মৃৎশিল্পের পীঠভূমি। সেখান থেকেই গোপেশ্বরের আবাল্য অনুশীলনের সূত্রপাত। প্রথমে আর 5 জন শিল্পীর মতন যেমন তারা করেন নানান জিনিসের ওপর তিনি রূপ রচনা দিতেন। পরে দেবদেবীর মূর্তি গড়ায় পারদর্শী হলেন, এবং শিল্প গবেষক কমল সরকারের তথ্য থেকে জানা যায় 20 বছর বয়সে তিনি জীবিকার সন্ধানে কৃষ্ণনগর থেকে রানীগঞ্জে আসেন, এবং এখানে এক আত্মীয় কান্তি পালের কাছে প্রথম তিনি চাকরি নেন। তার মাইনে ছিল 25 টাকা, এবং রানীগঞ্জের দেবী সর্বমঙ্গলার মাটির মূর্তি গড়ে তিনি প্রথম সকলকে চমৎকৃত করেন। এই সময় প্রতিমা গড়ার সঙ্গে সঙ্গে নানান মনোকল্পিত মূর্তি বা মানুষের প্রতিমূর্তি নির্মাণেও তিনি মনোনিবেশ করেছিলেন, এবং সাফল্য এসেছিল। চাকরি ছেড়ে দিলেন, শুরু হলো তার শিল্পশালা। সেখানে শুরু হয় মাটির প্রতিমা এবং মূর্তি গড়ার কাজ। কিন্তু বেশি দিন হলো না, রানীগঞ্জে তার এক বন্ধু এবং গুণগ্রাহী মারোয়াড়ি ব্যবসায়ী বদ্রীদাস তাঁর শিল্পকলায় মুগ্ধ হয়ে তাকে কলকাতার একটা প্রশস্ত পরিবেশে নিয়ে আসেন, এবং এখানেই বদ্রীদাসের মাধ্যমে তিনি পরিচিত হন বিখ্যাত ব্যবসায়ী রাধা কিষেন স্যান্থালিয়ার সঙ্গে। তার পৃষ্ঠপোষকতাতেই এই গোপেশ্বর পালের জীবন শুরু হয়। উত্তর কলকাতার অভয় মিত্র স্ট্রিটে তিনি শিল্পশালা স্থাপন করেন এবং নানান মূর্তি তৈরি করেন, এবং সেই সময় তিনি ইংল্যান্ডে যাওয়ারও একটা প্রস্তাব পেয়েছিলেন। সাংবাদিক এবং গ্রন্থকার পরমানন্দ দত্ত বলছেন, ভাস্কর শিল্পী গোপেশ্বর পাল সম্পর্কে একটি প্রবন্ধ তিনি লিখেছিলেন, এবং সেই প্রবন্ধ সূত্রে তিনি জানাচ্ছেন যে 1915 সালে যখন লর্ড কারমাইকেল বাংলার গভর্নর ছিলেন, তখন তিনি একবার কৃষ্ণনগর পরিদর্শনকালে যদুনাথ পালের বাড়িতে তাঁর কার্যকলাপ দেখতে যান। গোপেশ্বরবাবু তখন সেখানেই কাজ শিখছিলেন। তিনি সুযোগ পেয়ে কয়েক মিনিটের মধ্যেই লর্ড কারমাইকেলের একটি বাস্ট কাদা দিয়ে, অর্থাৎ একটা বাস্ট মানে একটা মূর্তি কাদা দিয়ে তৈরি করে তাকে চমৎকৃত করেন, এবং তিনি তখন গভর্নমেন্ট ওয়েম্বলির ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনে গোপেশ্বর পালকে নিমন্ত্রণও করা হয়। গোপেশ্বর সরকারি এই আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন। 30 বছর বয়সে কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের প্রতিনিধি হয়ে তিনি ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনে যান, এবং শিল্প গবেষক কমল সরকার লিখছেন যে 1924 খ্রিস্টাব্দের মে মাসে সমুদ্রপথে তখন যাচ্ছেন। সকলেই প্রদর্শনীতে অংশ নেবেন বলে উঠেছেন জাহাজে। বিদেশে যাওয়ার সব ব্যক্তিগত জিনিস নিয়েই জাহাজে উঠেছেন, কিন্তু গোপেশ্বর পালের ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে 2টি বিচিত্র ছিল। সেই 2টি জিনিসই হচ্ছে বিচিত্র জিনিস, হচ্ছে 2টো বড় বড় ব্যারেল। এই ব্যারেলের মাটি দিয়েই তিনি ওয়েম্বলিতে বসে অসংখ্য মূর্তি গড়ে অজস্র মানুষকে একেবারে তাক লাগিয়ে দেন, এবং 3.5 একর 10 বিঘে জমির ওপর তৈরি করা হয়েছিল ইন্ডিয়ান প্যাভিলিয়ন। সেখানে আরও অনেকে ছিলেন, কিন্তু এই গোপেশ্বর পালের মূর্তি সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। প্রায় 7.5 মাস ইউরোপে অতিবাহিত করার পর তিনি কলকাতায় ফিরে আসেন এবং 133 আপার চিতপুর রোডে নিজের স্টুডিও স্থাপন করেন। প্রায় 4 বছর 1928 খ্রিস্টাব্দে তিনি কাশী মিত্রঘাট স্ট্রিটে স্টুডিও স্থানান্তরিত করেন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই তার জীবনের সেরা মূর্তি গড়েছিলেন। এবং এই বিদেশে থাকাকালীন তার জীবনে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। সেটি কি না, সেই সময় এই যে প্রদর্শনী যখন হচ্ছে, তখন 5ম জর্জের পিতৃবৎ অর্থাৎ সম্রাট
এডওয়ার্ডের তৃতীয় ভাতা ডিউক অফ কেন্ট একদিন এই এম্পায়ার প্রদর্শনীর ভারত, বর্মা এবং দক্ষিণ আফ্রিকার প্যাভিলিয়ন দেখতে যান এবং তারা যখন এই বেঙ্গল ইন্ডিয়ান প্যাভিলিয়ন দেখেন, তার মাটির চেহারা গোপেশ্বর পাল 5 মিনিটের মধ্যে গড়ে দিয়েছিলেন এবং বিস্ময়ে আবেগে ডিউক গোপেশ্বরের করমর্দন করেছিলেন, ভুলেই গিয়েছিলেন যে গোপেশ্বর পালের হাতে তখন কাদা রয়েছে। স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের মূর্তিটি গোপেশ্বরের গড়া প্রথম পাথরের মূর্তি। তারপর বিজয় কৃষ্ণ গোস্বামী তার সহধর্মিনী যোগমায়া দেবীর মূর্তিও, হরিদ্বারের ভোলাগিরি, হালিশহরের নিগমানন্দ এবং আরও অনেক মূর্তি তিনি নির্মাণ করেছিলেন। এবং রানীগঞ্জের রাজা প্রথম মালিয়ার মূর্তি, স্যার রমেশচন্দ্র মিত্রের আবক্ষ মূর্তি, ইংল্যান্ডের খেলোয়াড় স্যার স্ট্যানলি জ্যাকসনের মূর্তি, পঞ্চম জর্জের ব্রোঞ্জ মূর্তি, বলে শেষ করা যাবে না। অর্থাৎ গোপেশ্বরের এই জীবন ইতিহাস সাধারণ মানুষ অন্তত জানে না, কিন্তু কৃষ্ণনগরের শিল্প আঙিনায় এই গোপেশ্বর পালের উত্থান, মৃৎকলা শিল্পীতেও তিনি সমধিক পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন। ভাস্কর্য কলায় পারদর্শী হয়েও তিনি কোনোদিন অবহেলা করেননি তার এই পারিবারিক মৃৎ শিল্পকে, অর্থাৎ নিজের যেটা অরিজিনাল আইডেন্টিটি সেটাকে কিন্তু ভুলে যাননি। ভাস্কর হতে পারেন, কিন্তু ওই যে মাটি দিয়ে প্রথম ছোট বয়সে শিখেছিলেন সেইটাকে সারা জীবন সম্মান দিয়েছিলেন। বহু মাটির প্রতিমা তিনি গড়েছেন এবং তার অভিনব চিন্তা ভাবনা ছিল, ক্রিয়েটিভিটি ছিল এই মাটির প্রতিমা তৈরি করার ক্ষেত্রে। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, তাদের নানান রকম মুখের আকৃতি তিনি রচনা করেছিলেন। এবং নিউ দিল্লির বিখ্যাত কালীবাড়ির যে কালী মূর্তি নতুন দিল্লির, সেটিও কিন্তু এই গোপেশ্বর পালেরই হাতে তৈরি। 1938 খ্রিস্টাব্দে কলকাতায় বসে কোষ্ঠী পাথর খোদাই করে তিনি এই দক্ষিণা কালীর মূর্তি তৈরি করেছিলেন। কিন্তু মহাদেব শ্বেত পাথরের এই কালী মূর্তি তৈরি করতে গোপেশ্বর কোনো পারিশ্রমিক নেননি। গোপেশ্বর আরও কয়েকটি দেবদেবীর মূর্তিও তৈরি করেছিলেন এবং বিভিন্ন এই দেবদেবীর মূর্তি বিখ্যাত বিখ্যাত মন্দিরে সব আজও মহা সমারোহে পূজিত হচ্ছে। 52 বছর বয়সে মাত্র অতর্কিতে এই গোপেশ্বর পালের জীবনে মৃত্যুর যবনিকা আসে। শরীর রক্ষার কয়েকদিন আগে তিনি কৃষ্ণনগরে গিয়েছিলেন এবং সেই সময় একটা কাজ উপলক্ষে তিনি কৃষ্ণনগর পুরসভায় যান এবং আকস্মিকভাবে তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকরা তখনই জানিয়েছিলেন এর নাম সন্ন্যাস রোগ। তাকে তার জন্মস্থান ঘূর্ণির বাড়িতে নিয়ে যাওয়া হয়। 1944 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি কৃষ্ণনগরের ঘূর্ণিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোপেশ্বরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই লুপ্ত হয়ে যায়নি তার শিল্পকলার ধারা। অগ্রজ ক্ষীরোদচন্দ্রের একমাত্র পুত্র মণিমোহন পাল আকস্মিক অর্থে তিনিই ছিলেন, বা আক্ষরিক অর্থে তিনিই ছিলেন গোপেশ্বর পালের প্রধান মানসপুত্র। কিশোর বয়সেই উনি গোপেশ্বরের প্রধান শিষ্য হয়েছিলেন এবং গোপেশ্বরের প্রয়াণের পরও তার উত্তর সাধকের দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু যোগ্যতার সাথে কাজ করেন। এবং শ্রীরামকৃষ্ণের যে সমস্ত বিগ্রহ তার হাতে গড়া হয়েছে তার মধ্যে কামারপুকুর, রহরা, বাঁকুড়া সমস্ত, এবং মণিমোহন পালের প্রয়াণের পর এই পরম্পরার ধারক হন গোপেশ্বরের পুত্র সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর পালের কোনো সন্তান না থাকায় তার মৃত্যুর সঙ্গে সঙ্গে জি পালের স্টুডিওতে চিন্তা এসেছিল যে কে করবেন। গোপেশ্বর নেই, মণি নেই, সিদ্ধেশ্বর নেই, এই ঐতিহ্য কি হারিয়ে যাবে? শেষে গোপেশ্বরের কন্যা কল্যাণীর কনিষ্ঠ পুত্র অর্থাৎ সিদ্ধেশ্বরের ভাগ্নে আশিস পাল দীর্ঘ সময় মাতুলালয় থেকে মাতা সিদ্ধেশ্বরের এই শিল্প চর্চা এবং অনুশীলনের সুযোগ পান এবং পরবর্তীকালে তিনি রবীন্দ্র ভারতী থেকে ভাস্কর্য কলায় স্নাতক হন। এই আশিস পালই গোপেশ্বর পালের যোগ্য উত্তরসূরি। গোপেশ্বর পালের বংশলতিকায় যেটা পাওয়া যায়, রামজয় পাল, রঘুনাথ পাল, পাঁচকড়ি, বিনোদ বিহারী এবং কুসুম কুমারীর এই পরম্পরায় এই গোপেশ্বর পাল আসেন এবং এই ভাস্কর ঠাকুরের বিগ্রহের অন্যতম রূপকার এই গোপেশ্বর পাল আজও মানুষের হৃদয় মন্দিরে ধ্যানের যে পরম কেন্দ্র শ্রীরামকৃষ্ণ, অগণিত মানুষের ধ্যানের কেন্দ্র, সেটি যেন তৈরি করার মধ্যে দিয়ে অক্ষয়ভাবে রয়েছেন মানুষের মাঝে। অর্থাৎ স্বামীজির স্বপ্ন সেই গঙ্গার তীরে ঠাকুর নিত্যকল্পতরু হয়ে আসবেন, থাকবেন। সেই স্বপ্নকে রূপদান করছেন বিদেশ থেকে সেই বিদেশিনী রুবেল, অর্থ দিলেন
বিজ্ঞানানন্দজি মহারাজ নকশা তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করলেন, আর তার মধ্যে আমাদের প্রাণের ঠাকুর, প্রিয় ঠাকুর, সকলের ঠাকুরকে বসালেন মূর্তি তৈরি করে গোপেশ্বর পাল। শ্রীরামকৃষ্ণ বিগ্রহ সারা পৃথিবীতে পূজিত হচ্ছেন, এবং বেলুড় মঠের এই বিগ্রহর প্রথম রূপকার ভাস্কর গোপেশ্বর পাল। কত জন্মের পুণ্য সুকৃতি থাকলে ঠাকুরের অবতার বরিষ্ঠ ভগবানের বাবা যে যাই বলুন সেই সচ্চিদানন্দ পরব্রহ্মকে রূপদান করা যায়। ধন্য তার জীবন। তাই 449তম পর্বে শ্রীরামকৃষ্ণ মন্দিরের, শ্রীরামকৃষ্ণ বিগ্রহের গোপেশ্বর পালের এই জীবন আমাদেরকে ধন্য করে। স্মরণ করি সেই ভবতারিণীর নবীন ভাস্কর, স্মরণ করি আমাদের গোপেশ্বর পাল। এদের জীবন ইতিহাস আজকের মানুষ আর জানেন না। বেলুড় মঠে সবাই প্রণাম করেন, কিন্তু কজন জানেন কৃষ্ণনগরের ঘূর্ণিতে বড় হয়ে ওঠা এই গোপেশ্বর পাল, যিনি ভাস্কর হয়েও তার মৃৎশিল্পীকে জীবনের শেষ দিন পর্যন্ত ভুলে যাননি। শ্রীরামকৃষ্ণ চরণে তার স্থান ডেফিনেটলি হয়েছে। এই বিশ্বাস রেখে আমরাও যেন ঠাকুরের চরণে আশ্রয় লাভ করি, এই প্রার্থনা জানিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।